নমস্কার, স্কিল বাংলা চ্যানেলের আনকাট আড্ডা এপিসোডের প্রথম পর্বে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে উপস্থিত হয়েছেন ডক্টর শক্তি মুখোপাধ্যায় ম্যাম। ম্যাম, আপনাকে স্কিল বাংলা পরিবারের তরফ থেকে অনেক অনেক স্বাগত জানাই এবং অনেক ধন্যবাদ জানাই, কারণ স্কিল বাংলা চ্যানেলে আমরা অনেক দিন ধরে যেটা প্ল্যান করছিলাম যে আমরা যারা সাধারণ মানুষ মেডিকেল ফিল্ডের ব্যাপারে কিছুই বুঝি না, জানি যে শরীর খারাপ হলে ডাক্তারবাবুর কাছে যেতে হয়, তো সাধারণ বাঙালি, সাধারণ বাংলা ভাষাভাষী মানুষ আমাদের যে কোনো রোগ নিয়ে বলুন বা গোটা মেডিকেল ফিল্ড নিয়ে বলুন, আইডিয়া খুব কম এবং একদম লেম্যান ল্যাঙ্গুয়েজে সহজভাবে আমরা যে কোনো ব্যাপার বুঝবো সেটারও সোর্স খুব কম। এবং সেই জন্যই আমরা প্ল্যানিং করছিলাম যে যারা যারা মেডিকেল ফিল্ডের সঙ্গে যুক্ত এরকম কিছু মানুষ যদি আমাদের স্টুডিওতে এসে আমাদের দর্শকদের জন্য সহজ ভাষায় আমাদের সবার মনের মধ্যে যে সমস্ত কনফিউশন গুলো থাকে সেগুলো একটু আনসার করেন, তাহলে খুব ভালো হয়। এবং আপনি যে আমাদের আহ্বানে সাড়া দিয়ে আমাদের আমন্ত্রণ রক্ষা করে এখানে এসেছেন, তার জন্য আবারও গোটা স্কিল বাংলা পরিবারের সবার তরফ থেকে আপনাকে ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ ম্যাম। আলোচনায় আসবো। আপনি বাই প্রফেশন একজন প্যাথোলজিস্ট এবং যেটুকু আমরা সাধারণ মানুষরা বুঝি যে প্যাথোলজিস্টদের বলা হয় ডক্টর, যে ডাক্তার বাবুরা কি ট্রিটমেন্ট করবেন সেটা ডিপেন্ড করে আপনাদের পরীক্ষা নিরীক্ষার রেজাল্টের ওপর। তো এই প্যাথোলজিস্ট এই শব্দটার একটু সহজ করে মানেটা যদি বলেন যে একজন প্যাথোলজিস্ট করে কি? হিন্দিতে আমরা বলি না ইনভেস্টিগেশন, বা ইংলিশে বলি ইনভেস্টিগেশন, যাঁচ। হ্যাঁ, তো বেসিক্যালি তাই করি, ইনভেস্টিগেশন। এখানে পেশেন্ট কিছু যদি কমপ্লেন্টস নিয়ে এলো, সেগুলোর উপরে আমরা আরেকটু কোয়েশ্চেন করি, এবার তাদের কাছ থেকে স্যাম্পল কালেক্ট করি। রাইট। সেটা যে স্যাম্পলই হোক, মানে যেটা রেলিভেন্ট স্যাম্পল, ওর হিস্ট্রি শুনে আমার যেটা যদি মনে হয় ব্লাড বা স্পুটাম বা ইউরিন বা স্টুল বা বডিতে কোনো সোয়েলিং হয়েছে, সেখান থেকে স্যাম্পল কালেক্ট করতে হবে। আমরা নিডল বায়োপসি বা যেটাকে আমরা এফএনএসি বলি, আর যদি সেটাতে সন্দেহজনক কিছু পেলাম তাহলে উই গো ফর আরো বড় বায়োপসি করে তারপর সেটাকে বাদ দিলাম। সেই এবার এই মানে অ্যাকর্ডিং টু দ্য নিড অফ দ্য পেশেন্ট এই টেস্টগুলো করা হয়। ওকে, তো বেসিক্যালি ইনভেস্টিগেশন আমাদের বডির মধ্যে কোথায় কি রয়েছে সেটা বডি ফ্লুইড থেকে ইনভেস্টিগেট করে রিপোর্ট বানানো। ম্যাম, আমাদের মনে যে প্রশ্নগুলো আছে সেসব আলোচনায় তো আসবো, তার আগে আমার যেটা জানতে ইচ্ছে করছে যে আপনি যখন নিজে ছাত্রাবস্থায় রয়েছেন, আপনি কেন চুজ করলেন যে আপনি প্যাথোলজিস্ট হবেন? প্যাথোলজিস্ট যখন আমার বিয়ে হলো তখন আমার হাজব্যান্ড সাইকিয়াট্রিতে এমডি করছে, আর আমি তখন ইউনিভার্সিটিতে হাইয়েস্ট মার্কস পেয়ে গেছি। আচ্ছা। তারপর দেখলাম যে এটা ম্যাচ করবে প্রফেশনালি, নাহলে আমি যদি আনইউজুয়ালি বিজি হয়ে যাই, সাইকিয়াট্রিস্টরা অত বিজি নয়, দে কিপ সাম টাইম ফর देयर ওন। আচ্ছা, নিজের মানসিক শান্তির জন্য। হ্যাঁ, নিজের মানসিক শান্তির জন্য, আর ওরা দে লাভ লিটারেচার। আচ্ছা, সাইকিয়াট্রিটা হলো মেডিসিনের একটা লিটারেচারের মতনই সাবজেক্ট আর কি। তো ঘরের মধ্যে একটা ব্যালেন্স রাখতে হবে ফ্যামিলির জন্য, সেই জন্য আই চোজ দিস লাইন। আর এটাই তো বেসিক, এর উপরে দাঁড়িয়ে আছে মেডিসিন, তার উপরে সার্জারি অ্যান্ড আদার সাব স্পেশালিটিস। তো মাদার সাবজেক্ট হলো প্যাথোলজি। বুঝলাম ম্যাম। ম্যাম, এবং তার জন্য আমাদেরকে সমস্ত স্ট্রিমের ডাক্তারদেরকে যে ফিডব্যাক দিতে হবে, তার জন্য নলেজ সবসময় রাখতে হয়, রেগুলার পড়াশোনা করতে হয়। আমরা আমি পাশ করেছি এমবিবিএস 92-তে, 1992। ওকে। তারপর এত সায়েন্টিফিক ডেভেলপমেন্ট হয়েছে, রেগুলারলি আমাদের আপডেট করতে হয়। ইভেন প্রসিজিয়ার্স গুলো, যে প্রসিজিয়ার গুলো তখন হতো না, রাইট, হ্যাঁ, পরে আমরা সেগুলো শিখেছি। না শিখলে যুগোপযোগী না হলে তো ইউ ক্যানট সার্ভাইভ। ঠিক। আমার স্টুডেন্টদের আমি বলতে চাইবো যে ম্যামদের এখনো পড়তে হয়, ডেইলি পড়াশোনা করতে হয়, তো তোমাদের এখান থেকে ইন্সপিরেশন নেওয়ার আছে। ম্যাম, আপনি বলছিলেন যে পেশেন্টের অ্যাকর্ডিং টু দ্য নিড আপনারা
ব্লাড টেস্ট থেকে শুরু করে ইউরিন টেস্ট সেই অনুযায়ী এগোন এক্সামিন করার জন্য। তো আমাদের কাছে তো সব থেকে কমন হলো যে একটু বাড়াবাড়ি ধরনের কিছু রোগ হলেই ডাক্তারবাবু কিছু ব্লাড টেস্ট জেনারেলি লিখে দেন এবং আমরা ব্লাড টেস্ট করতে চলে যাই কোনো প্যাথ ল্যাবে। এবার এই ব্লাড টেস্ট নিয়ে কয়েকটা ব্যাপার ম্যাম আপনার থেকে একটু জিজ্ঞাসা করব। সেটা হচ্ছে আমার প্রথমেই ভয় হয় যে 5-6টা দেখি ছোট ছোট জিনিসের মধ্যে, ভায়ালের মধ্যে ব্লাড নিতে থাকে, আমি চোখ বন্ধ করেই থাকি, সেটা আলাদা ব্যাপার। তো কতটা ব্লাড আমাদের বডি থেকে এক একটা বারে নেওয়া হয় এই টেস্টগুলো করার জন্য? ওই ভায়ালগুলোর ইউজুয়ালি মেজারমেন্ট হয় 2 ml। ওকে, 2 ml এর বেশি ওদের এক একটা ভায়ালে ওর মধ্যে অ্যান্টিকোয়াগুলেন্ট দেওয়া থাকে। আচ্ছা, আর একটাতে আছে উইদাউট অ্যান্টিকোয়াগুলেন্ট, যেগুলোতে ওই সেরাম স্টাডি গুলো, সেরাম লেভেল গুলো করা হয়। আচ্ছা। তো যদি 5টা ভায়ালই নেয় ম্যাক্সিমাম 10 ml হবে। তাহলে বডি থেকে প্রচুর রক্ত বেরোচ্ছে না? না, আচ্ছা, দ্যাট ইজ দ্য ম্যাক্সিমাম। ওকে ওকে। আর এই যে যখন রক্ত নিচ্ছে, আমাদের সবারই একটা সাধারণ ভয়, যেটা নিডেলের ভয় একটা সাইকোলজিক্যালি খুব কাজ করে। সেটা আমাদেরও করে। ওকে, আমরা চোখ বন্ধ করে থাকি, এলাও, কিছু করার নেই, তখন ওটা সেই প্রফেশনালের উপরে ছেড়ে দিতে হয়। হ্যাঁ, অ্যান্ড ইট ইজ এক্সপেক্টেড যে যে আপনাকে প্রিক করতে এসছে, দ্যাট পারসন ইজ প্রফেশনালি, তার হাত ভালো, তাই সে বাড়িতে করতে এসছে। And that person has been trained enough. গট ইট ম্যাম। ম্যাম, রক্ত তো নেওয়া হলো বডি থেকে, এবার রক্তটা নেওয়ার পর যেটা আমরা জানতে পারি না, আমরা তো তারপর রিপোর্টটা পাই, তারপর কি কি স্টেজে আমাদের ব্লাডটাকে নিয়ে যাওয়া হয়? এটা কি স্টোর করার বিশেষ কোনো পদ্ধতি আছে বা কোনো টাইমের ব্যাপার আছে যে এত টাইম রেখে দিতে হয় এক্সামিন করার আগে? ওটা এক তো ডিফারেন্ট ভায়ালস থাকে। আচ্ছা। হ্যাঁ, পি টাইমের আলাদা ভায়াল, সুগারের আলাদা ভায়াল, ওকে, সিবিসি করবে তার আলাদা ভায়াল। আচ্ছা, এবারে ব্লাড সুগারের আলাদা ভায়াল, তো ব্লাড কোলেস্টেরল যদি করবে তারও আলাদা ভায়াল। আচ্ছা, এরকম আলাদা আলাদা ভায়ালে থাকে। এবং ইনিশিয়ালি ব্লাডটা একটু কারু মিক্স করতে হয়, কারু স্টেবল করে সেটেল করে রাখতে হয়। হ্যাঁ, এইভাবে আধ ঘন্টা হয়ে যাওয়ার পর তারপর সেটা প্রসেসিং এ যায়। ওকে। যতক্ষণ না টেস্ট হচ্ছে ততক্ষণ তাকে একটা টেম্পারেচারের মধ্যে, একটা যেরকম একটা এসি রুমে আমরা কমফোর্টেবল টেম্পারেচারে, যাতে হাই টেম্পারেচারে ওটা নষ্ট না হয়ে যায়, বা আরবিসি গুলো তো সেটেল করতে শুরু করে। আচ্ছা, আরবিসির উপরে সেরামটা জমতে থাকলো, কোনো রকমের বেশি ঝাঁকানি না হয়। ঝাঁকানি হলে হেমোলিসিস হবে, হেমোলিসিস হলে রং, মানে রিপোর্ট বি অ্যাবসলিউটলি কারেক্ট। হ্যাঁ, সেই জন্য প্রপার কেয়ার নিতে হবে। আর টেস্টটা উইদিন 8 hours এর মধ্যে কমপ্লিট করে ফেলতে হবে। ব্লাড নেওয়ার সময় থেকে 8 ঘন্টার মধ্যে। কিছু কিছু টেস্ট আরো খুব লেবাইল থাকে ব্লাডটা, সেজন্য তখন আমাদের ওই টেস্টগুলো আগে আগে করে ফেলতে হয়। তার মধ্যে পি টাইম আছে, অ্যামোনিয়া আছে, এগুলো তাড়াতাড়ি করতে হয়। বাইকার্বনেট আছে। আচ্ছা, যদি তৎক্ষণাৎ নাও করতে পারি, অ্যাটলিস্ট আমরা সেরামটা সেপারেট করে নিয়ে প্রিজার্ভ করি, তাহলে ইফেক্ট অফ আরবিসিটা মিনিমালাইজড হয় আর কি। ওকে। এবার মানে দ্যাট, এবারে আপনার ওই ব্লাডটা লং স্টোরেজের জন্য আপনি রাখতে পারবেন। আচ্ছা, এবার যদি আপনি ওটাকে সাব জিরো টেম্পারেচারে পাঠিয়ে দিলেন, তাহলে লঙ্গার স্টে থাকবে। সেক্ষেত্রে ম্যাম, আমাদের আজকাল বিভিন্ন প্যাথ ল্যাব থেকে হোম কালেকশনের ব্যবস্থা আছে, তো যারা হোম কালেক্ট করে নিয়ে যাচ্ছে সেই সময় টেম্পারেচারটা কি মেনটেন করার মতো সব ব্যবস্থা? এনএবিএল ল্যাবে সেই রিকুইজিশন গুলো থাকে। এনএবিএল ল্যাব বলতে ম্যাম? এনএবিএল ল্যাব মানে অ্যাক্রেডিটেড ল্যাব। ওকে ওকে। তারা সেই স্ট্যান্ডার্ড ফলো করে। তাদের প্রত্যেক বছর ইন্সপেকশন হয়। ওকে। এবং প্রত্যেক বছর সেই ইন্সপেকশনে ও কিভাবে স্যাম্পল কালেক্ট করছে এবং এট দ্য এন্ড অফ দ্য ডে কিভাবে রিপোর্ট ছাড়ছে, পুরো প্রসেসটা দেখা হয়। এতে যে ডক্টর কাজ করছে তাকে দেখা হয়, যে টেকনিশিয়ান কাজ করছে তাকে দেখা হয়, তার
সব অ্যাসেসমেন্ট করা হয়, আচ্ছা, এবং যে মেশিনগুলো কাজ করছে সেই মেশিনের ঠিক মতন মানে সব সার্ভিসগুলো ঠিকঠাক করা হয়েছে কিনা, ওকে সো দ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সে সঠিক রিপোর্টটা দিচ্ছে কিনা। ম্যাম, সঠিক রিপোর্টের ব্যাপারেই আপনাকে জিজ্ঞেস করতাম, যেটা আপনি বললেন আমাদের মধ্যে একটা মিসকনসেপশন বা কি জানি না আছে, মানুষজনের আলোচনা হয় বাড়িতে কারোর হয়তো ব্লাড টেস্ট হয়েছে, রিপোর্ট এসছে, রিপোর্ট যদি ঠিক আসে তো ভালো কথা, যদি বেঠিক আসে তো কোনো না কোনো রিলেটিভ বলে যে আরে কোথা থেকে করেছিস, ওখানে তো মেশিনই ভালো না, বা এই টেস্টগুলো দরকার ছিল না, ডাক্তার এমনি দিয়ে দিয়েছে কমিশন পাবে বলে, কিংবা আরে অন্য ল্যাব থেকে করে দেখ রিপোর্ট পুরো আলাদা আসবে। তো মাঝে মধ্যে এটাও আমরা দেখি যে সত্যি রিপোর্ট আলাদা আসছে, তো এইটা কেন হয়, এই ব্যাপারটা যদি একটু অ্যাড্রেস করেন। এখন কিছু কিছু ল্যাব আছে যেগুলো হয়তো হিউজ স্যাম্পলস হ্যান্ডেল করছে, আচ্ছা। এবং করতে করতে তারা হিউম্যান টাচটা আর পাচ্ছে না। মানে ব্লাড এলো, মেশিনে ঢুকে গেল, প্রসেসড হলো, সেই মেশিন জেনারেটেড রিপোর্টটা আপনার বেরিয়ে এলো। হ্যাঁ, এখানে মেশিনের কিছু কিছু ইনহেরেন্ট ফল্ট থাকতে পারে। আচ্ছা, তো সেই সব জায়গাগুলোতে যেখানে ভ্যালুস গুলো অ্যাবনর্মাল দিচ্ছে সেই সময়টায় একটু ম্যানুয়ালি চেক করা ভীষণ প্রয়োজন। ওকে, সেটা both the pathologist as well as the technician, those who are involved, or the biochemist, whoever it is, তার মাঝখানে ইন্টারফিয়ারেন্সটা দরকার। আচ্ছা, মানে এখনো অবধি আমরা ফুললি মেশিন ডিপেন্ডেন্ট নই। মেশিন ডিপেন্ডেন্ট হলেও আমাদের একটা হিউম্যান একটা ইম্প্যাক্ট থাকে আর কি। আচ্ছা, সেইটা যদি বাদ চলে যায় তাহলে একটা রিপোর্ট ভুল আসবে। যেমন প্লেটলেট, আমরা প্রায় সময় এই যখন ডেঙ্গু সিজনে বলবে প্লেটলেট কম হয়েছে, হ্যাঁ এরকম হয়েছে, খুব নামি ল্যাবেরও এরকম আমার কাছে এসছে, হয়তো সেকেন্ড টাইম আমি যখন দেখলাম না ইট ইজ নর্মাল। কিন্তু যখন একটা নামি ল্যাব থেকে যখন ওইরকম একটা লো প্লেটলেট পায় তখন পেশেন্ট পার্টি খুব ঘাবড়ে যায়, তখন দে লুক ফর এ প্যাথোলজিস্ট, কে জানাশোনা আছে তার কাছে যাই। কিন্তু আমার মনে হয় ওরকম একটা কোথাও গিয়ে দিলাম বা একটা নাম দেখে অ্যাডভার্টাইজমেন্ট দেখে দিলাম, তার থেকে আপনার পাড়ায় যদি কোনো ল্যাব আছে যেখানে আপনি গিয়ে দিয়ে আসতে পারবেন, দ্যাট ইজ প্রেফার্ড। ওকে, তাহলে কি ওই ট্রান্সপোর্টে আপনার স্যাম্পল নষ্ট হওয়ার চান্স মিনিমাম। আমাদের মাথায় জেনারেলি এটাই থাকে যে সব থেকে বেশি অ্যাডভার্টাইজমেন্ট বা যে নামটা সব থেকে বেশি দেখতে পাচ্ছি সেখানে গেলে হয়তো আমি বেটার। আর একটা কথা দেখবে, টেস্ট খুদ আপনি সে করো, এখন একটা দেখছি। হ্যাঁ, একদম একদম। তো খুদ আপনি সে করোতে এত টেস্ট হয় যে আপনি গুলিয়ে যাচ্ছেন, ইউ রিয়েলি মিস ইয়োর, মানে হয়তো আপনার কোথাও একটা ডিফেক্ট আছে, সেটা হয়তো আপনি ওই 100টা টেস্টের মধ্যে কি 200টা ভ্যালুজের মধ্যে আপনি হারিয়ে গেলেন, and it doesn't get the importance that you need it. বুঝলাম ম্যাম। তো সেক্ষেত্রে it is better to visit a doctor. ওকে, যদি ইয়ারলি চেকআপও করবেন তখন ডক্টরকে আপনি ভিজিট করলেন, you talk about your family history. আচ্ছা, যদি আপনার বাবা মার সুগার আছে সেটা বলতে হবে। কারণ আমরা দেখি যখনই আমরা কম বয়সের সুগার পেশেন্ট যখনই পাই, একটা হিস্ট্রি নিই, তখনই দেখলাম যে হ্যাঁ বাপ মা কেউ না কেউ হেরিডিটি থেকে এসেছে। ওকে, তো ইভেন প্রেশার, বাড়িতে অ্যাটমসফিয়ারটা যদি খুব টেন্সড অ্যাটমসফিয়ার হয়, প্রেশার ডেভেলপ করে। আচ্ছা, তো খাওয়া দাওয়ার অতিরিক্ত মশলা তেল এগুলো থাকলে তাদেরও ওবেসিটি রিলেটেড, এটাও একটা মেটাবলিক ডিজিজ, ডায়াবেটিসের মতনই এগুলো, তো সেগুলো দেখতে হবে আর কি। এগুলোকে কন্ট্রোল করার জন্য আপনি কি বলবেন? সেজন্য সবসময় যে একটা ফ্ল্যাট এতগুলো 100টা টেস্ট হবে,
2,000 টাকার টেস্টটা আপনাকে 300 টাকায় করে দিচ্ছি, এইসব অ্যাডভার্টাইজমেন্ট দেখে বিভিন্ন না স্কিম অফার ইত্যাদি থাকে, প্যাকেজ। দেখে কিন্তু ফ্রিতে কি দেওয়া সম্ভব হয়? আপনারাও তো সবাই তো জানেন, রাইট। তো ম্যাম, that is the way of drawing the patients, but actually it doesn't help. হ্যাঁ, পরক্ষণেই এরকম অনেক কেসই দেখেছি যারা ওরকম ফুল হোল বডি চেক আপ করে আবার দে ভিজিট এ ডক্টর। ইটস জাস্ট ওয়েস্ট অফ মানি। সো ইট ইজ বেটার টু ডক্টরকে আগে ভিজিট করে তারপর আপনার রেলিভেন্স অনুযায়ী আপনি টেস্টগুলো লিখিয়ে নিলেন, দেন ইউ প্রসিড ফর দ্য ইনভেস্টিগেশন। বুঝলাম ম্যাম। এটা আমাদের হয়তো অনেককে গাইড করবে, কারণ মানুষজনের মধ্যে একটা ধারণা এসছে যে আমি যাব, গিয়ে প্রত্যেক বছরে একটা নিজের কোনো একটা প্যাকেজ সিলেক্ট করে সমস্ত চেক আপ করে নেবো। কিন্তু তার থেকে ম্যাম যেটা বললেন যুক্তি দিয়ে, যে আগে আমাদের ডক্টরের কাছে যাওয়া উচিত, ডিটেল কনসালটেশনের পর ডক্টরের পরামর্শ অনুযায়ী যেই প্যারামিটারগুলো চেক করার দরকার কেবল সেইগুলো টেস্ট করাই বুদ্ধিমানের কাজ। ম্যাম, ব্লাড টেস্ট নিয়ে কথা হচ্ছিল, এবার ব্লাড টেস্ট ছাড়াও তো প্যাথোলজিতে আপনাদের অনেক অনেক টেস্ট ইত্যাদি হয়ে থাকে। আমি যেটা জিজ্ঞেস করতে চাইবো আপনাকে, যে ধরুন পেশেন্টের ইউরিন টেস্ট হচ্ছে, স্টুল টেস্ট হচ্ছে, তো ইউরিনের মধ্যে বা স্টুলের মধ্যে বিভিন্ন ব্যাকটেরিয়া, জার্মস ইত্যাদিও রয়েছে। তো যারা আপনারা প্যাথোলজিস্টরা বা ল্যাবের টোটাল টেকনিশিয়ান টিম এই কাজটা করে থাকেন ডেলি বেসিসে, তাদের কি কি সেফটি মেজার নেওয়া হয় তার হেলথ ঠিক রাখার জন্য? শুনুন, এই এদের প্রত্যেকেই আমরা ধরে নিই যে উই আর ডিলিং উইথ ইনফেক্টেড স্যাম্পলস। হ্যাঁ, সেজন্য যে কোনো ইনফেক্টেড স্যাম্পল হলে আমরা মানে ওয়ার্স্ট কি হতে পারে, এইচআইভি, সেইটাই ভেবেই আমরা কাজ করি। হ্যাঁ, সো উই টেক দ্য আটমোস্ট প্রিকশন। আর কিছু জিনিস আমাদের শ্বাস প্রশ্বাসের মধ্যে দিয়ে আসে, সেই জন্য ফার্স্ট থিং আমাদের নিজেদের ইন্টারনাল যে ইমিউনিটি সেটাকে ঠিক রাখার জন্য আমি আমার স্টাফেদের সবসময় বলি, বা whoever is working with me, প্লাস আমি নিজেও যখন আমি চেস্ট মেডিসিনে কাজ করেছি, ফার্স্ট থিং হলো নিজের পেটটাকে আগে ভরা অবস্থায় রাখতে হবে। এই যে কাজ করে গেলাম টাকা রোজগার করলাম আর নিজেকেই দেখলাম না, তার ফলে কি আপনি টাকাটা ভোগও করতে পারবেন না। একদম তাই। হ্যাঁ, টাকাটা ভোগ করার জন্য তো আপনাকে সুস্থ থাকতে হবে, শুধু রোজগার করলে তো আর হবে না। ম্যাম, আপনার পেট ভরার কথা বলছিলেন, সেটা থেকে আমার মাথায় আর একটা প্রশ্ন এলো। এবং হ্যাঁ, পেট ভরাটা কিন্তু সঠিক খাবার দিয়ে, একদম একদম জাঙ্ক ফুড দিয়ে নয়। ম্যাম, আমাদের যে কোনো ব্লাড টেস্টের আগে জেনারেলি আমিও যখন কোনো জায়গায় ব্লাড টেস্ট করি, একটা বলা হয় 10 থেকে 12 ঘন্টার ফাস্টিং রাখতে। তো এই যে 10 থেকে 12 ঘন্টার ফাস্টিং, আমার 2-3টে ব্যাপার জানার আছে, আমিও কাউকে খুঁজে পাই না যে কার থেকে জানবো, আজকে আপনাকে পেয়ে গেছি। যে নাম্বার 1, আগের দিন রাতে আমাদের খাওয়া দাওয়ার কি কোনো রেস্ট্রিকশন করা উচিত যেদিন সকালে ব্লাড টেস্ট হবে তার আগের দিন? সেকেন্ড, আমরা ব্লাড টেস্টের আগের দিন রাতে কোনো পেশেন্টের যদি পর্যাপ্ত ঘুম না হয়, সেটার ইম্প্যাক্ট কি পরের দিন ব্লাড টেস্টে চলে আসতে পারে? তার আগের দিন রাতের খাওয়া দাওয়া এবং ঘুম। আগের দিন রাতের খাওয়া দাওয়াটা তো খুবই বেশি, আমরা ওই জন্য ফার্স্টলি বলে দিই যে ভোজবাড়ির খাওয়া খেয়ে পরের দিন যেন টেস্টটা না করে। আচ্ছা। সাধারণ যেটা আপনি রেগুলার খান সেই খাবার খেয়েই আপনি টেস্ট করবেন। যা ওষুধ চলছে, ডায়াবেটিসের ওষুধ, সেটাও আপনি সেইভাবেই খেয়ে রাখবেন। এমন নয় যে টেস্টের দিন কোনো ওষুধই খেলাম না, সেটা নয়। আপনার যদি ডায়াবেটিসের ওষুধ চলছে, খালি পেটেরটা খালি পেটেই দিলেন, তারপর যেরকম যেরকম মেডিসিন আছে সারাদিন আপনি সেরকম খেয়ে গেলেন, এবং আপনার যখন পিপি টাইম হলো তখন পিপি। ইফ ইউ আর অন মেডিকেশন ফর ডায়াবেটিস, হ্যাভ ইউর মেডিসিন দ্যাট ডে। থাইরয়েডের সেই দিন সকালে আগে ব্লাডটা দিয়ে দিন, যেহেতু সকালেই থাইরয়েডের মেডিকেশনটা নিতে হয়, সেই জন্য ব্লাডটা দেওয়ার পরেই আপনি ওষুধটা খেয়ে নিন। ওকে ম্যাম, থ্যাংক ইউ। ম্যাম, এই সূত্রে আরেকটা জিনিস জিজ্ঞেস করবো, আমাদের যে 10 থেকে 12 ঘন্টার ফাস্টিং, এখানে ফাস্টিং বলতে কি কেউ লিকার চাও খেতে পারবে না, পুরোই ফাস্টিং? ওয়াটার ইজ অ্যালাউড, কেবল জল। ওকে। আর একটা জিনিস বলবো ম্যাম, তাও একেবারে বোতল বোতল জল খেয়ে দিলাম সে নয়। হ্যাঁ, অপটিমাম টু কোয়েঞ্চ ইওর থার্স্ট। আচ্ছা।
আর আপনি পিপির কথা বলছিলেন, পিপিতে ম্যাম এটা আমি নিজে ব্যক্তিগতভাবে ফেস করেছি। অনেক জায়গায় বলে যে আপনি যে সময় থেকে খাবার খাচ্ছেন সেই সময় থেকে কাউন্ট করে 2 ঘন্টা, অনেক জায়গায় বলে খাবার কোন টাইমে কত মিনিটে শেষ করছেন সেই সময় থেকে 2 ঘন্টা। এটা কেন দুরকম আলাদা হয়? এটার বেটার হয় খাবারের মাঝখানে নিলে, আচ্ছা। কিন্তু সেটা যখন সম্ভব হচ্ছে না, হ্যাঁ। ইট ইজ অ্যাজিউম যে আপনি খাবারটা শেষ করবেন 15 to 20 মিনিটস এর মধ্যে। ঠিক ঠিক। তো একটা ইউনিফর্মিটি আনার জন্য হুম। সেজন্য ওই স্টার্টটাকেই আমরা ধরি, ওকে ওকে। যাতে সবাই, দ্যাট অল ল্যাব শুড মেনটেন দিস। আচ্ছা, এটা জাস্ট টু কিপ অ্যান ইউনিফর্মিটি। বুঝলাম ম্যাম। ম্যাম, প্রশ্ন তো অনেক, আপনার বেশি সময় নষ্ট করব না। আমরা আরেকটা গুরুত্বপূর্ণ জিনিসের দিকে যাব, সেইটা হচ্ছে বায়োপসি। বায়োপসি জিনিসটা একটা ভয়ের সিনোনিম হয়ে গেছে। কিছু হলেই ডক্টররা বলে বায়োপসিতে পাঠানো হলো, তো 7 দিন 10 দিন 12 দিন পর রিপোর্ট আসবে। অ্যান্ড আমি প্রচুর জায়গায় আলোচনা শুনেছি গেট টুগেদারে, গ্যাদারিং এ, যে যদি খুব ক্রিটিক্যাল কিছু না হয় তাহলে বায়োপসি করাস না, কারণ বায়োপসির জন্য কোথাও কাটাছেঁড়া হলে ওখান থেকে ক্যান্সার ছড়িয়ে পড়বে ভবিষ্যতে। এই ব্যাপারটা যদি একটু আলোকপাত করেন। মিথ। আচ্ছা। এটা একটা মিথ, তবে যেখানে প্রয়োজন সেখানে করতে হবে। ওকে। কারণ কিছু জিনিস আপনি উইদাউট বায়োপসি আপনি ইউ ক্যানট কাম টু আ ডায়াগনোসিস, আর ডায়াগনোসিস যদি না থাকে ইউ ক্যানট হ্যাভ ট্রিটমেন্ট। কোনো ডাক্তারবাবু আপনার ক্যান্সার থেরাপি দেবে না উইদাউট প্রপার ডেফিনেট ডায়াগনোসিস অফ ম্যালিগন্যান্সি। সেই জন্য সেই ক্ষেত্রে তো আপনাকে করতেই হবে, উপায় নেই। আর অনেকে তো বলে এফএনএসি করলেও ছড়িয়ে যাবে, কিন্তু কিছু ক্ষেত্রে তো জাজমেন্ট করতে হয়। পেশেন্টের বেনিফিট, রোগটা কতটা এগিয়েছে, এই জাজমেন্টে তখন উই হ্যাভ টু ডু দ্য biopsy or FNAC and then get the results and proceed for treatment. ম্যাম, বায়োপসির ব্যাপারে কথা হচ্ছে, খানিকটা রিলেটেডই টিউমার নিয়ে আপনাকে একটু জিজ্ঞেস করব যে যদি সহজ করে আমাদের জন্য বলেন যে টিউমার ব্যাপারটা কি এবং টিউমার মানেই কি ক্যান্সার? না, সব টিউমারই ক্যান্সার নয়। আচ্ছা। টিউমার হলো গ্রোথ একটা, ওকে, যে গ্রোথটা হয়েই যাচ্ছে, মানে যার কোনো স্টপেজ নেই। যখন সে গ্রোথটা হয়ে যাচ্ছে সেটাই কোনো টিউমার। এবং এটা কোনো নির্দিষ্ট কারণ ছাড়াও হতে পারে যে কোনো কারোর বডিতে। বিনাইন মালিগন্যান্ট হয়, তো এই বিনাইনটা হলো ভালো টিউমার, ম্যালিগন্যান্টটা হলো খারাপ টিউমার। ওকে। তো অনেক সময় দেখবেন রাস্তার ধারে হয়তো মাথায় কপালে একদম একদম, এগুলো বিনাইন টিউমার, এতে কোনো ক্ষতির চান্স নেই, কোনো ক্ষতি নেই। ওকে। কিন্তু অনেকে হয়তো ব্রেস্ট লাম্প ডেভেলপ করলো, সেগুলো হয়তো সে লজ্জায় বললো না, বাড়ির সাথে কারোর সাথে ডিসকাস করলো না, তারপর যথারীতি সেটা অনেক প্রোগ্রেস করে গেছে, then it is too late both for the doctors and for the patient. ডক্টরকে অনেক বেশি এফোর্ট দিতে হয় তখন তাকে ট্রিটমেন্ট দেওয়ার জন্য, আর পেশেন্টের অনেকটা কেটে বাদ দিতে হয়। আচ্ছা। তো সেজন্য আর্লি ডায়াগনোসিস মানে এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। সেজন্য তোমার যে কোনো জিনিস, কোনো ঘা দীর্ঘদিন ধরে শুকোচ্ছে না, কোনো লাম্প ডেভেলপ করেছে কি, যে লাম্পটা ছিল অনেকদিন ধরে সাডেনলি বড় হয়ে গেল, এরকম হয়তো এখানে একটা লাম্প আছে, রাইট, ও বলছে 20 বছর ধরে আছে আমি কিছু করাইনি, কিন্তু সাডেনলি ইন লাস্ট 2-3 মান্থস হঠাৎ করে বড় হয়ে গেল। That person should immediately visit the doctor. তো এখানে নেগলিজেন্স করলে দেখেছি ইউজুয়ালি ওগুলো খারাপই বেরোয়। থাইরয়েডও দেখেছি অনেকদিন ধরে আছে, ও তো কতদিন ধরে দেখছি মনে নেই, এরকম ভাবে বললো, তারপর এখন একটু গলাটা আওয়াজটা খারাপ হয়ে যাচ্ছে,
তখন তার মনে পড়লো যে এবার তাহলে ডাক্তারের কাছে যাই, এবং তখন দেখা গেল যে ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন হয়েছে, বিনাইন আচ্ছা। ছিল, বিনাইন থেকে ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন, এইগুলো হয়। তো কোনো আনন্যাচারাল গ্রোথ পেলেই আগে ডক্টরের কাছে যাওয়াটাই বাঞ্ছনীয়। হঠাৎ করে গলার শব্দ পাল্টে গেল, হুম। ইউজুয়ালি ওগুলো তখন ভোকাল কর্ডের কিছু আচ্ছা। ক্যান্সার হতে পারে। আচ্ছা, এখানে কোনো ফোলা টোলা গলায়, থাইরয়েডে, এগুলো সবসময় একটা ইএনটি ডাক্তারকে চেক আপ করিয়ে নিতে হবে। সে বাইরে আচ্ছা। থেকে দেখবে, ভেতর থেকে নখ দিয়ে দেখবে, তারপর দুই দিক থেকে দেখ, তার যদি বায়োপসি নিতে হয় সে তখন ছোট্ট 5 বায়োপসি এটা চিমটে দিয়ে সে তুলে নিয়ে নেয়। আচ্ছা। এটা একটা মুসুর ডাল সাইজের। আচ্ছা। তো মানে ইট ইজ নট ভেরি পেইনফুল ফর দ্য পেশেন্ট। আর 3 দিন থেকে 4 দিনের মধ্যেই ওই রিপোর্টগুলো এসে যায়, 5 বায়োপসি রিপোর্টগুলো, আর সেই হিসেবে ট্রিটমেন্ট করতে পারে। আর এদের প্রগনোসিস খুব ভালো, সেজন্য ইট শুড নট বি ডিলেড। যে যত ডিলে করবে তত অ্যাডভান্স কেস হয়ে যায়। অ্যাডভান্স কেস হলেই ডাক্তারবাবুদের ট্রিটমেন্ট করতেও ডিফিকাল্ট, পেশেন্টেরও আর কি কষ্ট বেশি। ঠিক। অনেক ধন্যবাদ ম্যাম। ম্যাম, অনেকগুলো ব্যাপার নিয়ে আমাদের কাছে ক্ল্যারিটি এলো। এবার কয়েকটা চটজলদি প্রশ্ন করে নিতে চাইবো আপনাকে। আপনি এত বছর ধরে প্যাথোলজি ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত, প্যাথোলজিস্ট হিসেবে কাজ করে চলেছেন। 10 বছর আগে আর আজকে টেকনিক্যাল কি চেঞ্জ আপনি পেয়েছেন যেটার ফলে আপনাদের কাজ করতে অনেক সুবিধা হয়েছে? আপনাদের যেরকম 2G 3G যেরকম ডেভেলপ করছে, সেরকম মোবাইলে সেরকম আমাদেরও মেশিনগুলো একটু আচ্ছা। স্পিড ডেভেলপ করেছে। ওকে। সাথে সাথে কিছু নতুন জিনিস আমরাও সেগুলো শিখছি, সেগুলো রপ্ত করছি, আমাদের টেকনিশিয়ানদেরকেও শেখাচ্ছি। মানে এভরিডে লার্নিং, ওয়ার্কিং অ্যান্ড টিচিং একসাথে চলছে। ঠিক। তা নাহলে এগোবো কি করে? নাহলে তো সেই বেস লেভেলটা নিচেতেই থাকবে। উই হ্যাভ টু আপগ্রেড আওয়ারসেলভস এভরিডে উইথ দ্য নিউয়ার ডেভেলপমেন্টস। আর একটা মেশিন থেকে যতটা আমরা ইনফরমেশন পাই সেটাকে আমরা নিই এবং তারপর আমাদের এক্সপার্টাইজটা ওতে লাগাই, মানে আমাদের এক্সপিরিয়েন্স। ফাইনাল কনক্লুশনে আসার আগে সাথে সাথে পেশেন্টের হিস্ট্রি, সেটা ছাড়া তো এগোবেই না। ওটা ভীষণ দরকার। বুঝলাম। ম্যাম, সমস্ত ডিপার্টমেন্টে, সমস্ত ফিল্ডে এআই ইমপ্লিমেন্ট হচ্ছে। আপনাদেরও হয়তো বিভিন্ন মেশিনের মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চলে আসছে বা আসবে। এআই প্যাথোলজি সেগমেন্টে হিউম্যানকে পুরোপুরি রিপ্লেস করতে পারবে? চেষ্টা করছে, কিন্তু আসলে কি এআই তো আমাদেরকেই শেখাতে হচ্ছে, মেশিন লার্নিং, ওইখানে মেশিন শেখাতে হচ্ছে। আর এই আমার ছেলের কাছেই আমি শিখি। আচ্ছা। ওই বলছে যে হিউম্যান লার্নিংটা যেরকম ভাবে হয়, গিফটিং, প্রেজিং অ্যান্ড পানিশমেন্ট, ঠিক সেইভাবেও মেশিনকেও সেইভাবেই শেখানো হয়, সো দ্যাট দ্য মিস্টেকস আর মিনিমাম। ওরা যেটুকুন ডায়াগনোসিস করবে সেটুকুন কাজ মানুষই করবে, এআই হেল্প করবে আরো বেটার কাজ করতে। এটাই অ্যাকচুয়ালি ইট উইল শর্টেন দ্য টাইম। এর বেশি কিছু না। ফাইনাল যে জাজমেন্টাল কাজগুলো সেগুলো মানুষকেই করতে হবে, এক্সপিরিয়েন্স ডাক্তার ছাড়া হবে না। হয়তো কাজটা শর্টেন্ড হয়ে যাবে। আর আরেকটা জিনিস, এখন একটা স্ক্যানার বেরিয়েছে, তাতে আমরা ধরুন 7 দিনের জন্য বেড়াতে গেলাম, তো সেটা আমরা বেড়াতে গিয়েও রিপোর্টটা করতে পারবো। আচ্ছা আচ্ছা। স্লাইডটা স্ক্যান করে হয়তো টেকনিশিয়ান পাঠিয়ে দিল আমার কাছে, আর আমি সেই স্ক্যান দেখে তারপর রিপোর্টটা করে দিতে পারলাম। এটা মাইক্রোস্কোপের, ডিজিটাল মাইক্রোস্কোপ আর কি, বাট ভেরি এক্সপেন্সিভ। ওকে ম্যাম, থার্ড একটা ব্যাপার জিজ্ঞেস করব এই সূত্রে, সেটা হচ্ছে বেশ কিছু ছোটখাটো কিট মেশিন পাওয়া যায় যেগুলো আমরা বাড়িতে নিয়ে এসে নিজের মতো টেস্ট করতে পারি, যেরকম সুগারের র্যান্ডম কিট আছে। তো এইটার যে মাপ আসে, যে রেজাল্ট আসে, সেটা কি অ্যাকিউরেট? এটার উপর ভরসা করা যায় বাড়িতে সুগার মাপা? হ্যাঁ, ওইটা আপনার ক্যাপিলারি ব্লাড করি,
হ্যাঁ, আমরা যখন ল্যাবরেটরিতে গিয়ে করি তখন আমরা ভেনাস ব্লাডটা দিই। ওকে। হ্যাঁ, সেই জন্য একটু ডিফারেন্স হয়। আর মেশিনের ওখানেও তো একটু ক্যালিব্রেশন করা দরকার হয়, মেশিনটা দীর্ঘদিন কাজ করছে, সে ঠিকঠাক কাজ করছে কিনা। তো ল্যাবের মেশিন গুলো আমরা যেগুলো এনএবিএল ল্যাব, প্রপার ল্যাব, সেগুলো তারা করায়। আচ্ছা। যাতে প্লাস আমরা নোন স্যাম্পল চালাই। নোন স্যাম্পল বলতে ম্যাম? তার ভ্যালু জানি আমি। আচ্ছা, ওকে। যে মেশিন ঠিকঠাক ফাংশন করছে কিনা, যার ভ্যালু আমি জানাই, একটা হাই লেভেল, একটা লো লেভেল, একটা নর্মাল লেভেল, যে সব রিডিং গুলো ঠিকঠাক দিচ্ছে কিনা, উইদিন অ্যাকসেপ্টেবল রেঞ্জ আছে কিনা। ওকে। এরপর পেশেন্টের স্যাম্পলটা অ্যাজ আননোন স্যাম্পল এলো, আমি তাকে দেখলাম সে কিরকম দিচ্ছে। সেই জন্য মেশিন মেনটেনেন্সটাও খুব ইম্পর্টেন্ট। ওকে ম্যাম, আমার আপনার বাড়ির মেশিনটাকেও তাহলে মেনটেন করতে হবে আর ঠিক, যেটার পদ্ধতি আমরা জানি না। যেটার পদ্ধতি আমরা জানি না, ওই ওয়ান টাইম কিনে, ওই আপনার যেরকম বাড়িতে ফিল্টার মেশিন বসিয়ে দেবে বছরে একবার ইয়ারলি মেনটেনেন্স, সেরকম এই মেশিনেরও মেনটেনেন্স করতে হবে, নাহলে সঠিক রেজাল্ট দেবে না। বাট ইট গিভস ইউ আ ট্রেন্ড যে আপনার সুগারটা হাইয়ের দিকে না লোয়ের দিকে, 5-10 এরকম ডিফারেন্স আসে। ওকে। তো ইট গিভস ইউ আ ট্রেন্ড, এর বেশি কিছু নয়। বুঝলাম ম্যাম। আপনি টেস্ট করে, আমার ব্লাড টেস্ট করে বা অন্য কিছু টেস্ট করে আমার মানসিক অবস্থা কিরকম, স্ট্রেসে আছে কিনা বলতে পারবেন? কর্টিসল টেস্ট একটা করা যেতে পারে। আচ্ছা। তো যার মানে এই ধরনের মেকানিজমও রয়েছে প্যাথোলজিতে, যে তার সাইকোলজিক্যাল স্টেট বোঝার উপায় রয়েছে। এই কর্টিসলটা দেখে আমরা তার স্ট্রেস লেভেলটা একটা মাপতে পারি আর কি। ওকে ম্যাম। কর্টিসলটাই তো স্ট্রেস হরমোন। আচ্ছা। আর তার সাথে সাথে রিলেটেড কিছু অসুখ আসতে থাকে, সুগার আসতে থাকে, প্রেশার আসতে থাকে, এগুলো অল রিলেটেড উইথ স্ট্রেস। আপনাদের অস্ত্র বলতে তো মেইনলি মাইক্রোস্কোপ। মাইক্রোস্কোপের নিচে দেখা সব থেকে সুন্দর রং কি, যদি জিজ্ঞেস করি আপনাকে? নীল আর বেগুনি। আচ্ছা। ওটা আমাদের বায়োপসির কালার গুলোই আমরা বেশি দেখতে পাই। ওকে, বুঝলাম। ম্যাম, লাস্ট আপনাকে একটা কথা জিজ্ঞেস করব, যে অ্যাজ আ প্যাথোলজিস্ট, বাকি প্যাথোলজিস্টদের, ডক্টরদের এবং পেশেন্টদের, তিনটে ক্যাটাগরির মানুষকে আপনার তরফ থেকে কি বার্তা দিতে চাইবেন? পেশেন্টদের রিগার্ডিং আরেকবার বলুন। আপনার প্যাথোলজিস্ট হিসেবে যে জার্নি, যা যা জীবনে দেখেছেন, অভিজ্ঞতা, অনুভব, সবকিছু মিলিয়ে পেশেন্টদের কি অ্যাডভাইস দেবেন, প্যাথোলজিস্টদের কি অ্যাডভাইস দেবেন, আর ডক্টরদের কি বলবেন? পেশেন্টদের বলবো যে ল্যাবে গিয়ে ব্লাডটা দাও, যেটুকুন তোমার দিক থেকে ইনফরমেশন দেওয়ার আছে ওরা চাইলে সেটুকুই হেল্প করুন, সাপোর্ট করুন। না বলবো না আমার ওখানে আপনি তাহলে আমার অসুখটা জেনে নিয়ে তাহলে কি আপনি টেস্টটা করবেন, এরকম ঠিক এটা একটা ধারণা আছে। বাট এগুলো জানতে হয়। আচ্ছা। আপনি যদি ডিসক্লোজ না করেন, আমি হাউ ক্যান আই হেল্প ইউ 200%, আমারও হেল্পটাও হাফ হার্টেড হবে। আপনিও যেরকম হাফ হার্টেডলি আমাকে হিস্ট্রি দেবেন, সেরকম হাফ হার্টেডলি আপনার রেজাল্টও আসবে। ম্যাম, এই পডকাস্টে, এই ভিডিওতেই স্বীকার করে নিচ্ছি, আমার লাস্ট 4 বছর ধরে 3 মাস পর পর চেক আপ হয়, এবং আমাকে মাঝে মধ্যেই অনেকে ব্লাড নেওয়ার পর জিজ্ঞেস করেন কি কি ওষুধ চলছে, কতদিন ধরে সুগার রয়েছে। আমি বাইরে বেরিয়ে মিসেসকে বলি, মনে হয় এইটা মেপেই ওরা ওখানে কিছু একটা বসিয়ে দেবে সঙ্গে। এক্সট্রিমলি সরি। আর ডাক্তারদের বলবো যে ডাক্তারবাবুরাও যদি অ্যাডভাইস লিখে কোনো ল্যাবে যেতে বলে, সেটাই বোধহয় বুদ্ধিমানের কাজ হবে। নির্দিষ্ট কোনো ল্যাব, নির্দিষ্ট মানে যেখানে ল্যাব অপারেট করছে, এই নয় যে নিয়ে চলে গেল স্যাম্পল, এবার দিনের শেষে কতক্ষণে সে ল্যাবে ঢুকবে, ঠিক মতন প্রিজার্ভেশন হচ্ছে কিনা সেটা দরকার। মানুষের মধ্যে স্যাম্পল কালেক্ট করলো, সেটা সাথে সাথে সে তো আর নিজের বাড়ির ফ্রিজে রাখবে না, সেটাকে ল্যাবে ঠিক ঠিক টাইমে ঢুকিয়ে দিতে হবে, যাতে একটা অ্যাম্বিয়েন্ট টেম্পারেচারে সেটা প্রিজার্ভ থাকে। তো টাইমটা এখানে খুব ইম্পর্টেন্ট। টাইমটা ঠিক ইম্পর্টেন্ট।
এক ঘন্টার মধ্যে ল্যাবে যেন ঢুকে যায়, কারণ সে মর্নিং স্যাম্পল কালেক্ট করছো তো ইউরিনটা এক্সপেক্টেড যে দিনে সেই সময়। আর কিছু টেস্ট আছে যেগুলো ল্যাবে গিয়েই করতে হয়, ওকে। যেমন এই পি টাইম কালেকশন গুলো, এগুলো। আচ্ছা, সিমেন অ্যানালিসিস, এফএনএসি, এগুলো আমাদেরকেও রেডিওলজির সাপোর্ট নিতে হয়। আচ্ছা, হ্যাঁ, যে ও প্রিভিয়াস কি কি ইনভেস্টিগেশন করেছে সেগুলো আমরা দেখে, ডক্টর প্রেসক্রিপশন অ্যাডভাইস দেখে, তারপর আমার নিজের কিছু ওর কাছ থেকে আরো কিছু খোঁজ নিলাম, যে আমার স্পেসিফিক কোয়েশ্চেন আর কি, তোমার এটা কতদিন ধরে আছে, তুমি স্মোক করো কি না। আচ্ছা, অনেক ক্ষেত্রে কেউ বললো কি বললো না, তারপর খুঁজে খুঁজে জানা গেল ও ডাক্তারবাবু আমার মিসেস কিন্তু গুল মাঝে, অনেকক্ষণ পরে সে বললো। হ্যাঁ, সে গুল মাঝে মাঝে থেকে তার এখানে ক্যান্সারও হচ্ছে। আচ্ছা, তো এরকম আমাদেরকে, বা হয়তো ভোকাল কর্ডে আমরা একটা ক্যান্সার দেখলাম একটা মহিলার, তখন আমাদের মনে হয় মহিলা কি স্মোক করবে, তারপর ইতস্তত করে হিস্ট্রি নিলাম যে কি তুমি কোনো নেশা টেশা করো কি না। আমি বললো দোক্তা খাই। আচ্ছা, দ্যাট ইজ দ্য ফর্ম অফ টোব্যাকো। সেই করে তার ভোকাল কর্ডে ক্যান্সার হয়েছে। শি ইজ অনলি 32। তো মানে সবসময় আমাদেরকেও একটা ইনভেস্টিগেটিং মাইন্ড নিয়ে সার্চ করতে হয়। বুঝলাম, অনেক ধন্যবাদ ম্যাম। আর প্যাথোলজিস্টদের বলবো তারা সিনিয়র প্যাথোলজিস্টদের আন্ডারে কাজ করে তারাও নিজেদেরকে নলেজ আপগ্রেড করুক, এবং আশেপাশের সমসাময়িক প্যাথোলজিস্টদের কাছে নলেজ শেয়ারিং করে তারাও আপগ্রেডেড হোক, এটাই। আর লাস্টে আপনাকে একটাই রিকোয়েস্ট করবো, 1992 আপনি বলছিলেন আপনার এমবিবিএস, তারপর এতগুলো বছর ধরে বিভিন্ন জায়গায় বিভিন্ন দায়িত্ব সামলেছেন আপনি, তো আপনার জার্নিটা যদি একটু আমাদের স্কিল বাংলা পরিবারের দর্শকদের জন্য ছোট করে বলেন। আমি আসানসোলের মেয়ে, ওখান থেকে স্টার্ট করে আরজি করে ঢুকলাম, আসানসোল গার্লস কলেজ থেকে 12 পাশ করে। আচ্ছা, আরজি করে ঢোকার পর মা তো প্রথমেই বলে দিয়েছিল মেডিকেল কলেজে ঢুকেছো, রোগের আড্ডা ভালো করে খাবে। কারণ আমাদের প্রিভিয়াস জেনারেশনে কয়েকজন ডাক্তারি পড়তে গিয়ে অসুস্থ হয়ে গেছে, ড্রপ আউটস হয়েছে, এটা মায়ের মুখে শুনেছিলাম বলে মা আমাদের ইনসিস্ট করতো যে ওই জায়গাটা তোমরা খাবারের ব্যাপারে কার্পণ্য করবে না, এবং যত কাজই থাক না কেন খালি পেটে ওয়ার্ডে যাবে না, এই একটা জিনিস। আর আরেকটাই তো অভয়ার ঘটনাটা হয়ে যাওয়ার পর পরে রেট্রোস্পেক্টিভ আমাদের মনে হয় যখন ওয়ার্ডে যেতাম তখন মারও আরেকটা ইনস্ট্রাকশন ছিল যে ওয়ার্ডে একা যাবে না, বিশেষ করে মেল ওয়ার্ডে গো ইন গ্রুপস, এবং মিক্সড গ্রুপস, বয়েজ অ্যান্ড গার্লস। সেইটার থেকে আমরা খুব মানে নিজেদেরকে আর কি সতর্ক রেখে আর কি আমরা কাজে থাকতাম আর কি, এই প্রিকশন গুলো নিয়ে। আর চোখ কান খুলে সবসময় সজাগ থাকতে হতো, ঠিক। একটু নেগলিজেন্ট হলেই কে যে কখন রুইন করে দেবে বলা মুশকিল। তবে আমার শ্বশুরবাড়ির লোকেরা খুব সাপোর্টিভ ছিল, তাই তাদের হেল্প নিয়ে আমি এমবিবিএস সাকসেসফুলি কমপ্লিট করে তারপর এমডির এন্ট্রান্সের প্রিপারেশন নিয়ে পাশ করে তারপর কাজ শিখতে হেল্প করলো আমার বাড়ির ইনলজ, ওনারা, ইনক্লুডিং মাই হাজব্যান্ড। তো যেহেতু এতদিন আমি একটা হোস্টেলে থেকেছি, আমার আর বাইরে চাকরি করতে যাওয়ার আর ইচ্ছে করলো। আচ্ছা, সেজন্য আমার হাজব্যান্ড ইএসআই জোকাতে যখন পেলেন, তো আমি তখন সিএমআরআই ঠাকুরপুকুর ক্যান্সার 13 বছর ঠাকুরপুকুর ক্যান্সারে ছিলাম। আচ্ছা,
40s, তো এই ডিফারেন্ট অ্যাসপেক্টস অফ ডিজিজেসগুলোকে কভার করার চেষ্টা করেছিলাম, লার্নিং অ্যান্ড আর্নিং বোথ টুগেদার। এবং এই মুহূর্তে কি দায়িত্ব সামলাচ্ছেন, কোথায় যুক্ত রয়েছেন? এখন যতদিন আমার ছেলেরা ছোট ছিল তখন ওদের নিড ছিল, তখন আমি ওদেরকে দেখতাম। যখন বড় ছেলে ক্লাস 8-এ উঠলো তখন দেখলাম ও তো আর আমার হেল্প নেবে না, কিন্তু আমি তো ওয়ার্কাহলিক লোক, হ্যাঁ, আমি নিজের ল্যাব করলাম। আচ্ছা, নিজের ল্যাব করে সেটাতেই তাছাড়া আমি যে একটু স্পেশালাইজ কাজগুলো করি, ইনভেসিভ কাজগুলো করি, সেগুলো আমি মানে অন্য জায়গায় করে হয়তো মানে কোথাও কোনো নার্সিং হোমে, আমার নিজের তো আর নার্সিং হোম নেই, বা হয়তো সিটি গাইডেড এফএনএসি, ট্রুকার্ড বায়োপসি এগুলো করে নিজের ল্যাবে আমি আমার মতন করে আর কি টেস্টিংগুলো করি। অন্যের ল্যাবে করতে হলে আমি দেখেছি এই টেস্ট আপনি কেন করছেন, এটার প্রয়োজন ছিল না, এই ইয়েগুলো বাধা দেওয়ার লোক অনেক বেশি থাকে। সেই জন্য ওই ইন্ডিপেন্ডেন্সটার জন্য নিজের ল্যাবটা। যদি আপনার ম্যাম আপত্তি না থাকে আপনার ল্যাবের নাম যদি বলেন আমাদের। ঋষি প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি, ওকে, জোকাতে। আচ্ছা, আমাদের তরফ থেকে সবসময় এটা প্রার্থনা কামনা থাকবে যে আপনার ল্যাবের মাধ্যমেও প্রচুর প্রচুর মানুষের, এখন আপনার সঙ্গে কথা বলে যেটা বুঝলাম, ঠিকঠাক রিপোর্ট আসুক এবং তার উপর ভিত্তি করে ঠিকঠাক ট্রিটমেন্ট হয়ে মানুষজন সুস্থ হোক, ভালো হোক। ঠিক আছে, এবং এটাই আমারও কামনা যে সঠিক উপদেশটা আমরা পেশেন্টকে যেন দিতে পারি এবং সঠিক ডায়াগনোসিসটাও আমরা করতে পারি। ঠিক। ম্যাম, আর একটা আপনার কাছ থেকে অন ক্যামেরা কথা নিয়ে শেষ করবো এই পডকাস্টটা, যে স্কিল বাংলা চ্যানেলের দর্শকদের জন্য আবার কখনো আপনি আমাদের অফিসে আসবেন তো? ঠিক আছে, আসবো। ম্যামের থেকে অন ক্যামেরা একদম আমরা প্রমিস আদায় করেই নিলাম। এবং আপনাদের প্রত্যেককে বলবো যে আশা করি এই ছোট্ট আলোচনাটার মাধ্যমে অনেক কিছু ছোটখাটো কনফিউশন থেকে ক্ল্যারিটির পথে আপনারাও যেতে পারলেন। আরো যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে সেগুলো এই ভিডিওর নিচে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আবার ম্যামের ব্যস্ত শিডিউল থেকে যখন আমরা ম্যামের খানিকটা সময় পাবো, তাহলে সেই প্রশ্নগুলো নিয়ে ম্যামের সঙ্গে আমরা সেকেন্ড এপিসোড করে নিতে পারবো। প্রত্যেকে ভালো থাকবেন, অনেক অনেক নমস্কার।